তবে সংজ্ঞায় যাওয়ার আগে বিজনেস মডেলটাকে দাঁড় করতে চাই। আমরা বিজনেস মডেল বলতে কি বুঝি? যেখানে আমার ইনভেস্ট হবে কম কিন্তু আউটপুট হবে অনেক বেশি। ফর এক্সাম্পল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেভেলপ করা হবে। যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে ধরে নিলাম 20টা ফিচার থাকবে, একটা ডেডিকেটেড সার্ভার থাকবে, ডেডিকেটেড রিসোর্স পার্সন থাকবে, তার জন্য একটা অফিস রুম বরাদ্দ থাকবে। আমরা ধরে নিলাম, জাস্ট একটা ধারণা, যে এই সফটওয়্যারটি ডেভেলপ করতে আমার 10 লাখ টাকা খরচ হয়ে যাবে। ফাইন, এখানে আমার 10 লাখ টাকা খরচ হয়ে গেল। আমি ওই সফটওয়্যারটি একটা সার্ভার কম্পিউটারে যদি ইনস্টল করতে চাই, তাহলে একটা স্ট্যান্ডার্ড যদি সার্ভার কিনতে চাই তাও 5 লাখের নিচে না। তাহলে আমার কত হলো? 10 আর 5 15 লাখ টাকা। তাহলে এই সিস্টেমটাকে অপারেট করবে কে? তার জন্য আমাকে একটা এমপ্লয়ি নিয়োগ করতে হবে। এই এমপ্লয়ি নিয়োগ করলে ধরে নিলাম তার বছরে বেতন আমাকে 1 লাখ টাকা দিতে হবে। তাহলে কত হলো? আর 10 5 15 এক কত? 16 লাখ টাকা। এরপর মেইনটেনেন্স খরচ, ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি না থাকলে পাওয়ার ব্যাকআপ সিস্টেম, অন্যান্য সহ আমি আরো 1 লাখ টাকা ধরে নিলাম। তাহলে আমরা কত পেলাম? 15 16 17 লাখ টাকা। আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার করতে গিয়ে আমার 17 লাখ টাকা হয়ে যাবে। এখন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ একটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রপোজাল দিল। তারা বললো যে ঠিক আছে, আপনাদের যাবতীয় আমরা করব, আপনাদের যা যা ভাইয়া feature দাও। ভাইয়া সরি একটু ইন্টারাপ্ট করছি, আপনার হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, অনেকেই শুনতে পাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, একটু আমার মনে হয় একটু ফ্যানের সাউন্ড শোনা যাচ্ছিল। এখন কি ক্লিয়ার? জি ভাই, এখন ক্লিয়ার। সরি, আসলে ফ্যানের সাউন্ডটা একটু ডিস্টার্ব করছিল। তো যেটা বলতেছিলাম, আমরা দেখলাম যে এটা ধারণা, আমি আসলে বিজনেস মডেলটাকে একটু বোঝানোর চেষ্টা করি যে ক্লাউডে আমরা কেন যাব, ক্লাউড আমাদের কি জন্য প্রয়োজন। আমাকে আগে প্রয়োজনীয়তাটা অনুভব করতে হবে, তারপর আমাদের টিউটোরিয়ালটা বোঝাটা আসলে একটু ইজি হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার করতে গিয়ে 17 লাখ টাকার প্রয়োজন। অলিম্পিয়াড বাংলাদেশ কি হলো, ঢাকা ইউনিভার্সিটি একটা প্রপোজাল লেটার দিল। তারা বললো যে ঠিক আছে, আপনাদের সবকিছু আমরা করে দেবো, আপনাদের সফটওয়্যারটা ডিজাইন করে দেবো, আপনাদের কোনো কিছু অপারেট করতে হবে না, আপনাদের ডেভেলপমেন্ট করতে হবে না, সবকিছু আমাদের দ্বারাই হবে। আপনার কোনো পাওয়ার কস্ট নেই, সার্ভার কস্ট নেই, সার্ভার কিনতে হবে না, ইভেন ডিজাইন করতে হবে না। আপনারা শুধু আপনাদের রিকোয়ারমেন্টটা দিবেন, আমরা আপনাদের সার্ভিস দেবো, এবং এই জন্য আপনারা আমাদেরকে 5 লাখ টাকা পে করবেন। তো ঢাকা ভার্সিটি ম্যানেজমেন্ট চিন্তা করলো যে যেখানে আমার 17 লাখ টাকা খরচ হওয়ার কথা, সেখানে যদি আমার মাত্র 5 লাখ টাকায় সার্ভিস দিতে, এই যে একটা বিজনেস মডেল, যে আমি 17 লাখ টাকার পরিবর্তে 5 লাখ টাকা একটা সার্ভিসকে কন্টিনিউ করতে পারি, তাহলে আমার সেভ কত? 12 লাখ টাকা। মূলত এই যে ক্লাউড কম্পিউটিং এর আজকের এই উৎপত্তি, এটা বিজনেস মডেলকে চিন্তা করে উৎপত্তিটা হয়েছে। ওকে, তো আমরা কম বেশি সবাই ক্লাউডকে ব্যবহার করছি। আমরা জানি, আমরা অ্যান্ড্রয়েডে গুগল ড্রাইভ ইউজ করি। গুগল ড্রাইভ এক ধরনের ক্লাউড সার্ভিস আর কি। তো ক্লাউড সার্ভিস জিনিসটা আসলে কেমন? যে এটাকে বলে ক্লাউড কম্পিউটিং। তার মানে আপনার সার্ভিসটি যা কিছু হবে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এটি আগে মাথায় রাখতে হবে আমাদের, যে এটা এমন একটা টেকনোলজি যেখানে আপনার হার্ডওয়্যার থাকবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন থাকবে, এবং যেখানে আপনার কানেক্টিভিটি থাকবে। তাহলে আমি কি কি বললাম? হার্ডওয়্যার, অ্যাপ্লিকেশন এবং কানেক্টিভিটি। এখানে কানেক্টিভিটি হচ্ছে ইন্টারনেট। যদি আপনার ইন্টারনেট কানেক্টিভিটি প্রপার না হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সার্ভিসটি স্লো পেতে পারেন। অ্যাজ লাইক ইন্টারনেট, আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করছেন, আপনার ওই সময় ইন্টারনেট সার্ভিস খুবই ছিল, আপনি এত বিরক্ত হচ্ছেন, না ঠিক মতো ডাউনলোড হচ্ছে না কেন। তো এই জিনিসটা একটা মাথায় রাখতে হবে আমাদের ক্লাউড কম্পিউটিং এ। এখন ক্লাউড কম্পিউটিং আমাদেরকে কিভাবে সার্ভিস দিতে পারে? আমি এভাবে সবসময় চিন্তা করি যে আমরা এখন একটা ল্যাপটপ কিনতে যাই। এই ল্যাপটপ কিনতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে 1 লাখ 1 লাখ 20 এরকম একটা টাকা খরচ করে ফেলি। কিন্তু বাস্তবিক পক্ষে আপনারা যদি সবাই চিন্তা করেন এভাবে, যে আমি আসলে 1 লাখ টাকা দিয়ে যখন ল্যাপটপটা কিনছি, আমি ল্যাপটপ থেকে আউটপুটটা কতটুকু নিতে পারছি। আমি ড্যাম শিওর আমরা হয়তো 20,000 টাকারও আউটপুট এখান থেকে রিসিভ করতে পারি না বা করি না, বা প্রথম প্রথম খুব উৎসাহ থাকে, একটা সুন্দর ল্যাপটপ কিনবো, হাই কনফিগারেশন কিনবো, র্যাম এত থাকবে, মানে গ্রাফিক্স কার্ড থাকবে, এক্সেট্রা এক্সেট্রা। এই 3 4 মাস না যেতে যেতে এটাকে আমরা আসলে আইডিয়ালি ফেলে রাখি। তো কি হলো আসলে, আমাদের ওই 1 লাখ টাকা আসলে পুরোটা ওয়েস্টেজ হয়ে গেল। তার চাইতে আমরা যদি এরকম চিন্তা করতে পারি, ঠিক আছে,
আমার একটা কম্পিউটিং সিস্টেম ভাড়া নিতে হবে, আমি গেম খেলতে চাই। আমার একটা কম্পিউটিং সিস্টেম ভাড়া নিতে হবে যেখানে আমার 200 টেরাবিট জায়গা থাকবে। বা আমার একটা অনলাইন কম্পিউটিং সিস্টেম থাকবে যেখানে আমার বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন বন্ধু বান্ধব আছে, তাদের মধ্যে একটা সোশ্যাল নেটওয়ার্ক ডেভেলপ করতে চাই। তাহলে এই ধরনের ক্ষেত্রে ক্লাউড মডেল আসলে খুবই উপযোগী, যেখানে আপনি ফিজিক্যালি আপনার এক্সিস্ট করবেন না বা ফিজিক্যালি থাকবেন না, কিন্তু রিমোটলি আপনাকে এটাকে এক্সেস করতে পারবেন। এবং বড় সুবিধা হলো, আরো সহজ করে বলি, এটা অনেকটা বাসা ভাড়ার মতো। আপনার মনে হলো যে আপনার 3 রুম বিশিষ্ট একটা বাসা ভাড়া নেওয়া দরকার, আপনি 3 রুমের বাসা ভাড়া নিলেন, আপনি বাড়ি করতে হলো না, আপনাকে ফ্ল্যাট কিনতে হলো না, মাস শেষে শুধু আপনি পে করে গেলেন। আপনার কালকে মনে হলো যে না, 3 রুমের বাসাটা আবার পরিবর্তন করা দরকার, আমার এখন মেম্বার কমে গেছে, আমার একটু 2 রুমের বাসা হলে হয়। তখন আপনি স্বভাবতই কি করবেন, 3 রুমের বাসাটা ছেড়ে দিয়ে এটা 2 রুমের বাসায় গিয়ে জয়েন করবেন। এই যে আপনি সুইচ করতে পারছেন, আপনার ডিমান্ড অনুযায়ী সার্ভিস পাচ্ছেন, এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং একটা বড় বৈশিষ্ট্য। অর্থাৎ কি হচ্ছে, এখানে দেখেন সহজ করে একটা উদাহরণ আছে। আপনার নিজের হার্ডওয়্যার, নিজের সফটওয়্যার কিনবেন না, আপনার কোনো মেইনটেনেন্স নাই, কিন্তু আপনি চাইলেই এটাকে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং একটা বড় কনসেপ্ট। ওকে, তো ক্লাউড কম্পিউটিং কাদেরকে বা কোন কোন ক্ষেত্রে আমি যে কোনো ধরনের একটা সার্ভিসকে ক্লাউড কম্পিউটিং এর অন্তর্ভুক্ত করতে পারবো, কি কি ক্যারেক্টারিস্টিক্সটা তার মধ্যে থাকতে হবে। সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে যে অন ডিমান্ড। ঠিক আছে, যে আপনি উম, ওই বলবেন না, ভাই আমাকে ওই অফিসের রুমটা খুলে দাও, আমি কিছুক্ষণ অফিস করব, তুমি 12টার সময় অফিসটা বন্ধ করো। আপনার এসবের কোনো প্রয়োজন নেই। এটা ওয়ান কাইন্ড অফ সেলফ সার্ভিস। আপনি রাত 2টায় চান, আপনি এই সার্ভিসটা পেতে পারেন। আপনি সকাল 6টায় চান, এই সার্ভিসটা পেতে পারেন। অর্থাৎ 24/7 আপনি যে কোনো মুহূর্তে আপনার চাহিদা অনুসারে যেন সেবাটা পেতে পারেন। সেটা হতে পারে ডাটাবেস সেবা, সেটা হতে পারে কোনো ইমেল সার্ভিস সেবা, সেটা হতে পারে কোনো ডেটা স্টোর করার সেবা, সেটা হতে পারে কোনো ওয়েব সার্ভিস টেস্ট করার সেবা, যে কোনো কিছু হতে পারে, কিন্তু আপনার ডিমান্ড 24/7, এটা এনি টাইম আপনি এটা করবেন। তাহলে যারা এই ধরনের সার্ভিস প্রদান করবে তারা যেন এই বৈশিষ্ট্যটা বহন করতে পারে। তাহলে এটা ওকে। এখানে এরপর বলেছে ব্রড অ্যাক্সেস নেটওয়ার্ক। ব্রড অ্যাক্সেস নেটওয়ার্ক বলা হচ্ছে যে আপনি মোবাইল ব্যবহার করেন, মোবাইল দিয়ে জন্য সার্ভিসটা পেতে পারেন। আপনি ল্যাপটপ ব্যবহার করেন, ল্যাপটপ দিয়ে সার্ভিস পেতে পারেন। ঠিক আছে, আপনি জাস্ট রিমোটলি কানেক্টেড হবেন। এই জন্য যে আপনার ওই ল্যাপটপ বা ওই কম্পিউটারে আপনার ওটাকে স্টোর করতে হবে এটা না, কারণ আপনার সকল ডেটা বা সকল সার্ভিস রিমোট কম্পিউটারে সংরক্ষিত থাকবে। আপনি শুধু কোনো একটা টার্মিনাল, অর্থাৎ আপনার ইউজেবল ল্যাপটপ, ইউজেবল মোবাইল, যেহেতু আমরা এখন সবচেয়ে বেশি ইউজ করছি মোবাইল, বা একটা ট্যাবের মাধ্যমে জাস্ট কানেক্ট হয়ে ব্যবহার করবেন। তো এটাকে বলে ব্রড অ্যাক্সেস নেটওয়ার্ক সিস্টেমটা থাকতে হবে। ওকে, এবং আপনার যে রিসোর্স গুলো থাকবে, এই রিসোর্স গুলো, এখানে রিসোর্স বলতে আমরা বলতেছি যে সার্ভিস প্রোভাইডার রিসোর্স, যেমন তার গ্রাফিক্স, তার র্যাম, তার প্রসেসর, তার স্টোরেজ, ঠিক আছে, সবগুলো একত্রে থাকবে যেন আপনি ওখানে ব্যবহার করতে পারেন। আমি একটু পরে আসতেছি যে ওখানে একটা ক্লাসিফিকেশন আছে যে রিসোর্স ম্যানেজমেন্টটা কিভাবে করা যায়। 4 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রেপিড ইলাস্টিসিটি, অথবা এটাকে অন্য ভাষায় বলা হয় স্ক্যাবিলিটি। আপনি মনে হলো যে আপনার এখন 2 রুম বিশিষ্ট একটা সার্ভিস হলে চলে, কিন্তু 3 মাস পর গিয়ে মনে হলো যে আপনার 3 রুম বিশিষ্ট একটা সার্ভিস দরকার। এই যে আপনি সার্ভিসটাকে বাড়াতে চান, আপনার ডিমান্ডটাকে বাড়াতে চান, আপনার সার্ভিস প্রোভাইডার অর্থাৎ যে কোম্পানি আপনাকে ক্লাউড সার্ভিস প্রদান করবে, তা তারা যেন ক্লায়েন্টের চাহিদা মোতাবেক এই জিনিসটাকে বর্ধিত করতে পারে। এই জন্য বলা হচ্ছে রিসোর্স র্যাপিড ইলাস্টিসিটি, অথবা বলি আমরা স্কেলেবিলিটি, অর্থাৎ চাহিদা মাফিক সেবাটাকে যেন আমরা বর্ধিত করতে পারি। এই ক্যারেক্টারিস্টিক্সটা অবশ্যই 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 থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আমি এই মুহূর্তে আসলে 10 টাকা পে করতে পারি, আমার আসলে 100 টাকা পে করার ক্যাপাবিলিটি নেই। তাহলে আমি 10 টাকার বিনিময়ে যতটুকু সার্ভিস নিতে পারি ঠিক ততটুকুই ব্যবহার করব। ওই যে আমি একটু আগে বললাম যে 1 লাখ টাকা দিয়ে আপনি ল্যাপটপ কিনলেন, কিন্তু আপনি 10,000 টাকারও বেশি ইউজ করতে পারলেন না, তাহলে বিজনেস মডেল অনুসারে 90,000 টাকা আপনার কিন্তু ওয়েস্টেজ। এবং সমস্যা হচ্ছে এটার কোনো আরওআই নেই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট নেই। সেক্ষেত্রে এটা আমরা যদি বলি এই ভাষায় বাঙালি স্টাইলে, এটা জলেই চলে গেল। তার চেয়ে বরং এমন হওয়া উচিত না যে আমি ভাই আমার পকেটে 20 টাকা আছে, তাহলে 20 টাকায় আমি এই মুহূর্তে ব্যবহার করার যোগ্য, এর বাইরে দেবো, তাহলে কি হবে, আপনার কোনো ওয়েস্টেজ হচ্ছে না। এই জন্য বলা হচ্ছে পে অ্যাজ ইউ গো।
আপনি যতটুকু ব্যবহার করবেন তার জন্য মূল্য পরিশোধ করবেন, অতিরিক্ত কোনো নয়। ওকে, এই বৈশিষ্ট্যগুলো যে যদি কোনো সার্ভিসের মধ্যে থাকে তাহলে সেই সার্ভিস গুলোকে আমরা ক্লাউড কম্পিউটিং বলতে পারি। ওকে, আমি জানি আপনারা হয়তো এই মুহূর্তে অনেকে চিন্তা করতেছেন আমরা ক্লাউড কম্পিউটিং কেন শিখবো, কি জন্য দেবো। ওয়েট অ্যান্ড সি, আমাদের আজকের এই লেকচারের শেষের দিকে আমি ক্যারিয়ার পার্টটা বলে দেবো, আমি ওখানে আরো একটু কথা বলবো, তারপর আপনাদের প্রশ্ন নেব। ওকে, তাহলে আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে আমার কি কি বৈশিষ্ট্য থাকলে কোন একটা সার্ভিসকে আমি ক্লাউড কম্পিউটিং এর অন্তর্ভুক্ত করতে পারি। ওকে, তো এরপরে যেটা হচ্ছে যে টাইপস অফ ক্লাউড। এখানে 4 ধরনের ক্লাউড আছে। একটা হচ্ছে পাবলিক ক্লাউড, একটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, এটা হচ্ছে কমিউনিটি ক্লাউড, এটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। ওকে, আপনি চিন্তা করেন যে উম, আমাদের যে গুগল ড্রাইভ, সাধারণত আমরা কি দেখি, গুগল ড্রাইভে আমাদের যে একটা জিমেল আইডি থাকলে সম্ভবত 16 থেকে 19 জিবি, আমি ফরওয়ার্ড আমি যেহেতু ইউজ করি না, অন্য ড্রাইভ ইউজ করি, যে সম্ভবত 16 জিবি, মেবি আমি ভুল বলতে পারি। তো এটা স্টোরেজ সার্ভিস গুগল ওপেন করে দেয়, এটা সবার জন্য ওপেন। যে বলছে ভাই তুমি গুগল আইডি যদি থাকে, তোমার জিমেল আইডি যদি থাকে, আমি তোমাকে একটা 16 জিবি স্টোরেজ জায়গা দিয়ে দেবো যেখানে তুমি তোমার ডেটা রাখতে পারো। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের সার্ভিস গুলোকে বলা হয় পাবলিক ক্লাউড। সাধারণত এটা ওপেন ফর অল থাকে, কিছু ক্ষেত্রে পলিসি অ্যাডপ্ট করা থাকে, কিছু ক্ষেত্রে একেবারেই ওপেন করা থাকে, কিছু ক্ষেত্রে ফ্রি থাকে, কিছু ক্ষেত্রে পে থাকে, কিন্তু সাধারণত ওপেন। ওকে, এই ধরনের ক্লাউড সার্ভিস গুলো না, যেমন অ্যামাজনের এডাব্লিউএস খুবই খুবই ওয়ার্ল্ড পপুলার। ইভেন আপনারা যদি অ্যামাজনে এডাব্লিউএস সার্টিফাই হতে পারেন, বর্তমান এই 14th রেগুলেশনে আপনাদের জব প্ল্যাটফর্মটা অনেকটাই উন্নত হয়ে যাবে। ইভেন আপনি যদি গুগল ক্লাউড এক্সপার্ট হয়ে যান, তাদের জন্য জব মার্কেটে ওপেন। কিন্তু সমস্যা কি জানেন, আমরা আমাদের এক্সপার্টাইজটা শো করতে পারি না, যে আমাদের এক্সপার্টাইজ হতে হবে। আমরা সবকিছু শিখতে চাই, কিন্তু শিখতে যখন যাই বেশি দিন কন্টিনিউ করি না, আমাদের প্রবলেমটা এই জায়গায়। কাজে আমাদের লেগে থাকতে হবে যে আমাদের এই জিনিসটা পুরোপুরি শেখানো উচিত, বা সরি শেখা উচিত। ওকে, অ্যানাদার ক্লাউড ইজ গোয়িং টু প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউড হচ্ছে ধরেন আপনার একটি প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানে ডেটা, বা আপনার প্রতিষ্ঠানে কোনো অ্যাপ্লিকেশন সার্ভিস, বা আপনার প্রতিষ্ঠানে কোনো ফাইলপত্র যেটা অনলাইন নির্ভর, কিন্তু এটা আপনার প্রতিষ্ঠানের বাইরের কেউ অ্যাক্সেস করতে পারবে না, তখন এই ধরনের মডেল গুলোকে বলে প্রাইভেট ক্লাউড। প্রাইভেট মানে কি, ব্যক্তিগত ভাবে উদ্দেশ্য, তার মানে এটা ওপেন থাকবে না, শুধুমাত্র টার্গেটেড ইউজার, এবং এটার অ্যাডমিনিস্ট্রেশন ওইভাবেই কন্ট্রোল করা হবে যে এর বাইরে আমরা কাউকে এটা অ্যাক্সেস করতে দিব না এবং ইভেন শো করতে দিব না। তো এই ধরনের ক্লাউড সার্ভিস গুলোকে বলা হয় প্রাইভেট ক্লাউড। ওকে, আমি একটা ছোট উদাহরণ দিই। ধরেন আপনাদের 5 বন্ধু ওয়ার্ল্ডের 5টা কান্ট্রিতে আছে। আপনারা চিন্তা করলেন যে আমাদের এই বন্ধুদের বিভিন্ন 5 বন্ধু 5টা ইউনিভার্সিটিতে পড়তেছে, কিন্তু আমাদের 5টা ইউনিভার্সিটি আর যে রিসার্চের ডেটা গুলো আমরা হয়তো একটা জায়গায় স্টোর করব, যে যার চাহিদা মতো ওই ডেটা গুলোকে অ্যাক্সেস করতে পারে। তখন এই 5 বন্ধুর জন্য যে ক্লাউড মডেলটা তৈরি হবে, তখন এটা হবে প্রাইভেট ক্লাউড, কারণ এই ক্লাউড সার্ভিসটি শুধুমাত্র ওই ব্যক্তিরাই ব্যবহার করতে পারবেন, অন্য কেউ নয়। ক্লিয়ার? এছাড়া পরের টার্মটা হচ্ছে কমিউনিটি ক্লাউড। কমিউনিটি ক্লাউড হচ্ছে যে আপনি এইভাবে চিন্তা করেন যে আপনার প্রতিষ্ঠান, আহ ধরেন ঢাকা ইউনিভার্সিটি, ধরেন নর্থ ইউনিভার্সিটি, ধরেন ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, বা ঢাকা গভর্নমেন্ট কলেজ, এক্সেট্রা। সাধারণত টার্গেট ইউজার একটা কমিউনিটি বেসড, এদেরকে কেন্দ্র করে একটা ক্লাউড মডেল তৈরি করা যায়। ঠিক আছে, তখন এই ধরনের ক্লাস কমিউনিটি ক্লাউড। কমিউনিটি মানে কি, কমিউনিটিতে আসলে অনেকগুলো ইউজার থাকে কিন্তু ইউজারের ভেরিয়েশন থাকে, কিন্তু প্রাইভেট ক্লাউডে আসলে ইউজারের ভেরিয়েশন থাকে না, তার সাথে একই ধরনের কাজ। তো কমিউনিটি আর প্রাইভেটের মধ্যে একটা জায়গায় কন্ট্রাডিকশন আছে। কমিউনিটিতে যে আমার বোন, আমার ভাই, আমার মামা, আমার চাচা, আমার ফুফু, আমার খালা, কিন্তু সবকিছু মিলে ঠিক
ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? সরি এভরিওয়ান, আমার মনে হয় ভাইয়ার একটু নেটে প্রবলেম দিয়েছে। আমরা একটু ওয়েট করি। আন্তরিকভাবে দুঃখিত, আমি একটু ভাইয়াকে রিচ করার ট্রাই করছি। আপনার একটু ধৈর্য ধরে কাইন্ডলি একটু থাকবেন। এখন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। Sorry, আমি আসলে বুঝতে পারিনি আমরা কোথায় গিয়ে থামছিলাম একটু বললে হবে। আমি যেটা মিস হয়েছে আমি রিপিট করে দিচ্ছি, একজন বলবেন? লিসেনার যারা আছেন তারা কি বলতে পারবেন? আপনারা কি ক্লাউড মডেল চার্ট শুনেছেন সবাই? চার ধরনের ক্লাউড মডেল আছে। জি ভাইয়া, আপনি কমিউনিটি ক্লাউডটা এক্সপ্লেন করছিলেন। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে হাইব্রিড ক্লাউড হচ্ছে আমরা বলি যেখানে পাবলিক এন্ড প্রাইভেট ক্লাউড গুলো মিক্স করা হয়। আসলে যখন আপনি চাবেন যে আমার বাড়িতে বারান্দা পর্যন্ত সবাই আসতে পারবে কিন্তু ঘরের ভিতরে সবাই ঢুকতে পারবে, আপনি চিন্তা করলেন যে বারান্দা পর্যন্ত সবাই আসতে পারবে কিন্তু ঘরের ভিতরে সবাই ঢুকতে পারবে, তখন আপনি মিক্স মুডে রাখলেন যে আপনি কিছুটা পাবলিক করলেন আবার কিছুটা প্রাইভেট করলেন, তখন এই ধরনের মডেল গুলোকে বলা হবে আমাদের হাইব্রিড ক্লাউড এবং ক্লাউড শেষ করা হয় নাই। এটি সবচেয়ে পপুলার। তো আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, কিন্তু আরেকটু ক্লিয়ার হলে আই গেস একটু ভালো হতো। ওকে, আমার মনে হয় নেটওয়ার্কের ইস্যু আছে কিনা। জি ভাই, একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আজকে। আচ্ছা, সরি, দেখে যে হ্যাঁ আমি সাউন্ডটা বাড়াবো কিনা। সাউন্ড যথেষ্ট বাড়ানো আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি সেবাটা নিব কিভাবে। এই জন্য ক্লাউডকে আমরা বলি অ্যাজ এ সার্ভিস। সবসময় দেখবেন ওরা অ্যাজ এ সার্ভিস কোন ধরনের সার্ভিস দেবেন। আমি মূল লেকচারে যাওয়ার আগে এটাকে এইভাবে বুঝাই, তাহলে আপনাদের একবারই বোঝা হয়ে যাবে এবং এটাকে আপনি দ্বিতীয়বার চিন্তা করার প্রয়োজন হবে না। দেখেন, আপনি যদি চিন্তা করেন এভাবে যে আপনার একটা বাড়ি তৈরি করা দরকার, নিজস্ব বাড়ি, যেখানে 3টা রুম থাকবে আর ড্রয়িং কাম ডাইনিং থাকবে, কিচেন আলাদা থাকবে, এক্সেট্রা। তার মানে আপনি নিজে একটা বাড়ি তৈরি করতেছেন। তখন এই ধরনের মডেল যদি আপনি ক্লাউডের সাথে চিন্তা করেন তখন এটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার মডেল, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ওকে, তো আমরা এই যে বাড়ি ভাড়া নিই না, সেরকম আমরা যদি একটা কম্পিউটারকে ভাড়া নিই তাহলে এই মডেলটা হয়ে যাবে তখন একটা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ইভেন আমরা যে গুগল স্টোরেজ ইউজ করি,
একটা স্টোরেজ ইউজ করি, এটাও ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। ওকে, আপনার মনে হলো যে আপনি একটা সার্ভার কম্পিউটার ভাড়া করবেন, যেটা 32 GB র্যাম থাকবে, 8 GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, আর তার প্রসেসর হয়তো কোরাই 11 বা কোরাই 9ও হতে পারে, সেটা থাকবে। বাট আপনার কম্পিউটারে কি ডেটা থাকবে না থাকবে এটা আপনার সিদ্ধান্ত। আপনি সার্ভিস প্রোভাইডারকে বললেন যে আমাকে এই কনফিগারেশনে একটা সিস্টেম ক্লাউড ভাড়া দাও, আমি তোমাকে তোমার এই সার্ভিসটার বিনিময়ে আমি তোমাকে এই টাকা পে করব। এই যে আপনি একটা কম্পিউটার ভাড়া করলেন, আবার আমি বলছি আপনি কম্পেয়ার করে এভাবে যে আপনি একটা বাড়িকে ভাড়া করছেন, তখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ওকে, যেটা সার্ভার বলি, আমরা স্টোরেজ বলি, ইভেন আমি একটু আগে নেটওয়ার্ক নিয়ে কথা বলছি, 5 বন্ধু আহ বিভিন্ন দেশে আছে, তাদের মধ্যে একটা নেটওয়ার্ক সার্ভিস আপনি তৈরি করে নিতে চাচ্ছেন সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, তখন এটাকে বলি ইনফ্রাস্ট্রাকচার। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো সবই অ্যাজ এ সার্ভিস, এগুলি সেবার ধরন। কিন্তু আপনি বলতেছেন না ভাই আমার এত টাকা নাই, আমি এত কিছু খরচ টরচ করতে পারবো না, আমি আর একটা রুম দরকার, এখন রুমের ভাড়া কত আমি তোমাকে বললাম, আমি তোমাকে পে করে দেবো। অর্থাৎ আপনি দেখেন এবার কি করছেন, বাড়িটা না বানিয়ে আপনি যারা এই ধরনের রুম ভাড়া দিয়ে থাকে, আপনি বলতে পারেন অনেকটা হোটেলের মতো, যে আপনি হোটেলে উঠবো, একটা রুম ভাড়া নেবো, থাকবো, করবো ফিরবো, চলবো। তখন এটা প্ল্যাটফর্ম, তার মানে আপনার জন্য একটা রুম তৈরি করা আছে যেটা আপনি ভাড়ার বিনিময়ে থাকতে পারেন। মানে আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া আছে, যে প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনি সফটওয়্যার টেস্টিং করতে পারবেন। আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে যেখানে একটা ওয়েব সার্ভিস চালাতে পারবেন। আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে যেখানে একটা ওয়েবকে হোস্ট করতে পারবেন। যেখানে একটা প্ল্যাটফর্ম দেওয়া আছে আপনার যে কোনো অ্যাপ্লিকেশনকে ডিবাগ এন্ড টেস্টিং করাতে পারবেন। অর্থাৎ তৈরি করা আছে, আপনি শুধু ব্যবহার করবেন। তখন হবে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। এটাকে আমি দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আরেকটু সহজ করে দিই। দেখেন, আপনি যদি জামা বানাতে যান তাহলে আপনি টেইলার্স এর কাছে যাবেন। আপনি যদি গহনা বানাতে চান তাহলে আপনি কোথায় যাবেন? স্বর্ণকারের কাছে যাবেন, একটা জুয়েলারির কাছে যাবেন, বা ডায়মন্ড কিনতে যান ফর এক্সাম্পল। আবার আপনি যদি মনে করেন না আমি তো এই কাজটা করবো না, আমি খাতা কিনতে যাব, তাহলে কিন্তু আপনি গ্রোসারি শপে যাবেন, বা আপনার যেখানে খাতা পত্র। তার মানে কি, যে প্ল্যাটফর্মে গিয়ে আপনি যে ধরনের সুবিধাটা পাবেন, অর্থাৎ তারা খাতাপত্র নিয়ে বসে আছে, তারা সোনাদানা নিয়ে বসে আছে, তারা জামা কাপড় নিয়ে বসে আছে, আপনি যাবেন, আপনি পে করবেন, তার বিনিময়ে আপনি ওই সার্ভিসটা। এই ধরনের ক্ষেত্রে এটা হবে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। আর যদি টেকনিক্যাল ভাষা থেকে বলি কি, আপনি ওয়েব সার্ভিস চালাবেন, আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন এবং টেস্টিং করবেন, আপনি একটা এক্সিকিউশন সার্ভারে যে কোনো এক্সিকিউট করবেন, বা ইএক্সি বলি আমরা, এক্সিকিউশন ফাইল চালাবেন, আপনি ডিবাগ এন্ড টেস্টিং করবেন। তার মানে আপনার জন্য কি লাগবে ভাই, তুমি আমার কাছে আসো, আমার সার্ভার ব্যবহার, আপনার অ্যাপ্লিকেশন ব্যবহার করলে তুমি তোমার সফটওয়্যারটা টেস্ট করতে পারবে, তুমি তোমার ওয়েবসাইটটা কাজ করছে কিনা এখানে দেখতে পারবে, তুমি সফটওয়্যারটা আমার এখানে তাহলে তোমার এক্সিকিউশন হচ্ছে কিনা সেটা করতে। তার মানে আমি রেডি হয়ে বসে আছি, আর তুমি আমার এখানে টেস্ট করো। তখন এই ধরনের সার্ভিস গুলোকে বলা হবে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। আবার এইভাবে চিন্তা করেন, আপনি পুরো বাড়ি না বানিয়ে একটা রুমকে ভাড়া করছেন। Okay? পরে যেটা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। বলছে ভাই আমি কিচ্ছু করবো না, আমার তোমার বাড়ি দরকার নেই, আমার তোমার ঘর দরকার নাই, ঠিক আছে, আমি ডিরেক্টলি তুমি সার্ভিস দিবা কিনা আমারে বল। অর্থাৎ আপনি এবার চিন্তা করছেন ভাই আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট করব না, আমি তোমার ওই সার্ভারও ভাড়া নিব না, আমার এই সফটওয়্যারটা চাই, তুমি রান করে দাও, আমি হোয়াটসঅ্যাপটা তুমি রান করে দাও, আমার ফেসবুকটা তুমি রান করে দাও, আমি তোমার ফেসবুকের জন্য কত টাকা দরকার, 10 টাকা, আমি তোমাকে 10 টাকা পেয়েছি। তখন এই ধরনের সার্ভিস গুলো হলো সফটওয়্যার এজ এ সার্ভিস। ওকে, যেমন গুগল ডক, জিমেইল, ফেসবুক, ইয়াহু, ঠিক আছে, তখন এই ধরনের প্ল্যাটফর্ম গুলোকে হবে সফটওয়্যার এজ এ সার্ভিস। ওকে, সো আপনার এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ধরনের সার্ভিসটাকে গ্রহণ করবেন। আপনি কি ইনফ্রাস্ট্রাকচার মডেলটাকে গ্রহণ করবেন, নাকি প্ল্যাটফর্ম মডেলটাকে গ্রহণ করবেন, নাকি সফটওয়্যার মডেলটাকে গ্রহণ করবেন? ক্লিয়ার হয়েছে আশা করি। এই জায়গায় কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারেন এখানে আপনারা কেউ। হ্যালো।
জি ভাই, আই থিংক কারো কোনো কোয়েশ্চেন নেই, আবার ভেরি অনেকে হচ্ছে চ্যাট বক্সে লিখতেছে। আচ্ছা, আমরা তাহলে ওটা অ্যান্সার গুলো পরে দিই, আমরা তাহলে আরো জি কিছু আছে জি জি। আপনাদের জন্য শুধু একটা জিনিস লক্ষ্য করছে আর কি, ওই জায়গাটায় আমরা আসতেছি এখন। এত কিছু সবকিছু যে ভালো তা তো না। এই যে ক্লাউড কম্পিউটিং আমরা বলছি, ক্লাউড কম্পিউটিং যেমন অ্যাডভান্টেজ আছে তেমনি একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কোথাও আমরা সুবিধাগুলো নেই ভাই, আমার 1 লাখ টাকা খরচ করব না, আমি 10,000 টাকা খরচ করবো, আমার 90,000 টাকা আছে। তার মানে কস্ট সেভিংস একটা এখানে বড় ইস্যু। আমার চাইলে আমি আজকে 10 পাতার বই পড়বো, আর যদি কালকে আমার পছন্দ মনে হয় আমি 20 পাতার বই পড়বো। অথবা আপনি সার্ভিসকে স্কেল আপ করতে পারেন, ইভেন স্কেল ডাউনও করে নিতে পারেন। ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের সার্ভিস গুলো এখন খুবই অ্যাভেলেবেল। ঠিক আছে, আপনি ইন্টারনেট থাকলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সার্ভিস গুলোকে গ্রহণ করতে পারেন। ওকে। ডেটা সিকিউরিটি এখন যে কোনো ক্লাউড সার্ভিস প্রোভাইডার গুলো যারা আছেন, এটা বেশ ভালো, ওনারা ডেটা ব্যাকআপ এবং ডেটা সিকিউরিটি, বিকজ ডেটা এনক্রিপশন পদ্ধতিতে চলে, অর্থাৎ আপনার ডেটা আপনার প্রাইভেসিতে থাকবে, অন্য কেউ এটাকে তেমন অ্যাক্সেস করতে পারে না। বড় চ্যালেঞ্জ যেটা যেটা আমি আজকের আলোচনার শুরুতেই বলেছিলাম, যে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ধরনের সার্ভিসে ইন্টারনেট স্পিডটা যদি প্রপারলি না পাওয়া যায়। কারণ দেখা যায় আপনার সার্ভারটা হয়তো কানাডাতে আছে, আপনি বাংলাদেশে বসে আপনার যদি প্রপার ব্যান্ডউইথ না থাকে, সেক্ষেত্রে আপনি সার্ভিস পেতে বিলম্ব হতে পারে, কারণ আমাদের এটা ইন্টারনেট ডিপেন্ডেন্ট। ওকে। সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে যে আপনি এটাই এভাবে চিন্তা করেন, আচ্ছা এটা তো আমি কন্ট্রোল করছি না, এখানে তো আমাকে থার্ড পার্টি কন্ট্রোল করছে। ওকে। মানে অন্য যেটা আমাকে যেভাবে সার্ভিস দিচ্ছে, আমি যে সার্ভিসটাকে নিয়েছি এবং কন্টিনিউ করেছি। এটা একটা আপনার আমার মনে দ্বিধাদ্বন্দ্ব আছে। কারণ এখন সবচেয়ে বড় এই সময় যেটা ইস্যু হচ্ছে ডেটা। আপনি দেখেন, আপনি ফেসবুক ইউজ করছেন, ডেটা দিচ্ছেন, বন্ধুকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আপনার বন্ধুর ফেসবুকের ওয়ালে আপনি পোস্ট দিচ্ছেন, ইভেন কোনো ডেটা শেয়ার করছেন, গুরুত্বপূর্ণ তথ্য, সবই ডেটা। এত বেশি ডেটা সবাই, এত বেশি প্ল্যাটফর্ম তৈরি করে যাচ্ছে যে সবাই থেকে আমাকে ডেটা দাও কেন। টেক জায়ান্টরা এত বেশি ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করছে কেন? তারা বলছে আমার এখন পৃথিবীর মানুষের কাছ থেকে ডেটা নিতে হবে। যে যার কাছে তত বেশি ডেটা, সে তত বেশি রিস্ক এই মুহূর্তে। ওকে। সো এই জায়গাটা আসলে একটা শঙ্কিত বিষয় হওয়ার কথা। কারণ হচ্ছে আমার ডেটা আসলে নিয়ে মেটা এর আগে একটা অভিযোগ উঠেছিল মেটার বিরুদ্ধে। মেটা আমেরিকান নির্বাচনে মেটা ডেটা পাস করেছিল কিনা, আর সে একটা অভিযোগ তুলেছিল যে আপনার ডেটা আসলে কোথায় যাচ্ছে, এটা একটা বড় কনসার্ন। ওকে। সেকেন্ড হচ্ছে যে আমরা চাইলে যখন একটা বাসাকে শিফট করতে পারছি, আমরা চাইলে যে এক স্থান থেকে ওখানে যেতে পারছি, কিন্তু আপনি যখন একটা ভেন্ডর বা একটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কোনো একটা সার্ভিস নেবেন, আপনার যদি ওই সার্ভিস প্রোভাইডার সার্ভিসটা পছন্দ না হয়, আপনি যে অন্য একটা সার্ভিস প্রোভাইডারের কাছে গিয়ে একই সার্ভিস গ্রহণ করেন, এটা সবসময় একরকম নাও হতে পারে। এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য বলছে ভেন্ডর লকিং, এক ক্লাউড থেকে অন্য ক্লাউডে ডেটা স্থানান্তর, এটা আসলে খুবই কঠিন হয়ে যেতে পারে। তো তারপরে ক্লাউড কম্পিউটিং একটা আসলে বড় কেরিয়ার, এটা বেশ ভালো মতো মার্কেটে আছে। এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যদিও ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শেষের দিকে, আমরা অনেকে জানি না আমরা ফাইভ এ চলে আসি ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে। সে জায়গায় আসলে আমাদের এই এই জিনিসগুলোকে নিয়ে আরো বেশি কাজ করতে হচ্ছে, এবং আমরা যারা সামনে কেরিয়ার তৈরি করবো তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যদি আমরা মাথা থেকে কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো। আর এখানে জানার আসলে কোনো বিকল্প নেই, ওদের প্রচুর জানতে হবে। তো আমরা একটু দেখতে চাই ক্লাউড কম্পিউটিং এ আমরা আসলে কি কি ক্যারিয়ার তৈরি করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কি ক্লিয়ার? আমি কি আর একটু জোরে বলবো? ভাইয়া এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বুঝতে পারি, সরি ফর ইন্টারাপশন। মেবি আমার কনসেন্ট্রেশনটা কি ইয়ে করতে হবে আর কি। তো একটা ক্যারিয়ার হচ্ছে ক্লাউড আর্কিটেক্ট। আপনি নিজে একটা ক্লাউড মডেল তৈরি করার এক্সপার্ট হয়ে যেতে পারেন। ওকে।
আপনি ক্লাউড সিস্টেম ডিজাইন করতে পারেন, এটা ক্লাউড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন, নিয়ে সেটা ভাড়া দিতে পারেন। এটা একটা বড় ক্যারিয়ার। ঠিক আছে, বর্তমানে আসলে ক্লাউড আর্কিটেক্ট বলেন আর ক্লাউড ডেভেলপার বলেন, ক্লাউড আর্কিটেক্ট বা ক্লাউড ডেভেলপার, উভয় ক্ষেত্রে আসলে হিউজ একটা ডিমান্ড তৈরি হয়ে গেছে মার্কেটে। কারণ এখন সবাই চাচ্ছে কস্ট সেভিংস এ, তাদের নিজস্ব হার্ডওয়্যার থাকবে না, নিজস্ব সফটওয়্যার কিনবে না, তারা ভাড়া ভিত্তিক চালাবে। সুতরাং এই যে ভাড়া ভিত্তিক চালাবে, তার মানে কি বাড়ি যাতে ভাড়া পাওয়া যায়, বাড়ি ভাড়া পাওয়া গেলে তাতে বাড়ি ভাড়া নেবে। তো বাড়ি ভাড়া দেবে কারা? যারা বাড়ি বানাতে পারেন। তার মানে আপনি যখন একজন ডেভেলপার এবং আর্কিটেক্ট হন, তাহলে আপনি এরকম সিস্টেম ডিজাইন করবেন। সিস্টেম ডিজাইন করে আপনি ইউজারকে এই ধরনের সার্ভিস প্রদান করতে পারেন। আর একটা বড় ক্যারিয়ার হচ্ছে সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে ক্লাউড সিকিউরিটি স্পেশালিস্ট, যে আপনি একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডারের কাছে একজন সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আপনি চাকরি করতে পারেন। ওকে, এটা হিউজ 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 ডিমান্ড। ঠিক আছে, আমরা কথায় কথায় বলি আমরা হ্যাকার হয়ে যাব, আমরা কথায় কথায় বলি আমরা এটা হবো সেটা হবো। এটা গোল গুড, আমাদের বর্তমান সময়ে এই ধরনের ক্যারিয়ার তৈরি হচ্ছে। বাট আপনাকে খুব সাস্টেনেবল ভাবে, খুব পটেনশিয়াল ওয়েতে এবং প্ল্যানিং ওয়েতে আগাতে হবে, যে আপনি এই ওয়েতে ক্যারিয়ার তৈরি করবেন কি না। সমস্যা হচ্ছে যে আমাদের বাঙালি যেটা কালচার, আমরা কিছু দূর যেই আসলে সেইটা হারিয়ে ফেলি। তাহলে এটা হলে হবে না, আপনাকে জেদ ধরতে হবে, আপনাকে ওই লাইনে পড়াশোনা করতে হবে। আপনি আজকে ক্লাউড কম্পিউটিং ক্লাস করে আজকে ক্লাউড এর উপর ক্যারিয়ার তৈরি করবেন, বিষয়টা এরকম না হয়। আপনি আরেকটু স্টাডি করবেন, আপনি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কাছে যদি আরো হেল্প দরকার হয় আপনি হেল্প নেবেন। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ শুধুমাত্র যে আপনাদের একটা কম্পিটিশনের জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে তা না। আর আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কাজ হচ্ছে এই ধরনের ইমার্জিং টেকনোলজি সম্বন্ধে বাংলাদেশে আনাচে কানাচে এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়া। ওকে, যাতে আমাদের স্কিল ম্যান পাওয়ার তৈরি হয়। ওকে, আমি ব্যক্তিগতভাবে এই জন্য আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে ধন্যবাদ জানাতে দ্বিধাবোধ করছি না, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আপনাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস আমি এখানে তৈরি করেছি, যে আপনারা যদি ক্লাউড কম্পিউটিং এ ক্যারিয়ার তৈরি করতে চান, আমার মূল কথা হচ্ছে আপনি কম্পিউটিং সিস্টেমকে ভালো করে জানুন। নেটওয়ার্কিং, ওএসআই লেয়ার, অপারেটিং সিস্টেম, এগুলো ভালো করে আপনাকে জানতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেস গুলো জানতে হবে। এবং স্পেশালি আমি দুটো জিনিসের কথা বলবো, এডব্লিউএস অথবা এজিও, এদের প্রচুর সার্টিফিকেশন কোর্স আছে। আপনি সার্টিফিকেশন কোর্স গুলো কন্টিনিউ করতে পারেন। এটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো, মানে একটা মাইল ফলো হয়ে যাবে। ধৈর্য হারাবেন না, ধৈর্য হারালে আসলে শেষ হয়ে যাবে। ওকে, সো আপনাকে একটু পেশেন্স থাকতে হবে এবং যে কোনো একটা পাথ ধরে আপনাকে এগিয়ে যেতে হবে, আপনি যদি চান এবং আপনি সেটা পারবেন। আমি আবার বলছি, আপনি যদি মনপ্রাণে চান আপনি পারবেন। ওকে, এই কাজটা করা যাবে না যে আপনি কিছু দূর গিয়ে খেয়ে হারিয়ে ফেললেন। ওকে, সুতরাং আপনার ক্যারিয়ারটি সামনে উজ্জ্বল হোক, এটা আমরা সকলেই চাই। তো আমি একটু অনুরোধ করছি সবাইকে ওপেন করে দেওয়ার জন্য, আমাদের একটু কুইজ আছে, দেখি কুইজটা নিয়ে কে কতজন রেসপন্স করতে পারে আর কি। দিলবে আছেন নাকি এখানে? ভাই আমি আচ্ছা, এই আমার কুইজটা দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। আমি এখানে ক্লাউড কম্পিউটিং এর সঠিক উদাহরণ কোনটি, গুগল ডস, মাইক্রোসফট ওয়ার্ড নাকি কম্পিউটার হার্ড ড্রাইভ, কোনটা হওয়া উচিত বলেন সবাই। অডিয়েন্স কাইন্ডলি কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা ওপেন করে ভাইয়ের কোয়েশ্চেনে আনসার দিতে পারেন। গুগল ডক্স। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যেখানে সার্ভার, স্টোরেজ ইত্যাদি ইনফ্রাস্ট্রাকচার ভাড়া দেওয়া হয় সেই ক্লাউড সার্ভিসটার মডেল কি, স্যাস, পাস না আস? স্যাস। আইএএস। আইএএস। আইএএস কতজন দেখি মেসেঞ্জারে, দেখি আইএস কতজন মেসেঞ্জারে বলে আইএস 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 আইএস। ওরে বাবা, সবাই আইএস, তাহলে আমি দেখি আইএস। ভেরি গুড, দেখি দেখি হয়। যে ক্লাউড সবার জন্য মুক্ত এবং ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস হয় তাকে কি বলা হবে, প্রাইভেট ক্লাউড নাকি হাইব্রিড ক্লাউড? পাবলিক। ও, পাবলিক হয়ে যাবে, ওরে বাবা, গুড গুড, ভেরি গুড। কারণ সবার জন্য মুক্ত, এই কথাটার মানে হচ্ছে এটা পাবলিক ক্লাউড। ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যটি যদি রিসোর্সের চাহিদা অনুযায়ী দ্রুত বাড়ানো যায়, মানে আমি চাইলাম আজকে 3টা রুম দরকার, আমি বুঝিয়েছি একটু আগে, বা আমি চাইলাম আমার 2টো রুম দরকার, তখন এটা কোন
অপশনটা প্রযোজ্য হবে। এটা পরিমাপযোগ্য, রিসোর্স পুলিং, হোয়াইট অ্যাক্সেস নেটওয়ার্ক বা ইলাস্টিসিটি, স্কেল, কোনটা হবে? র্যাপিড ইলাস্টিসিটি। র্যাপিড ইলাস্টিসিটি। আর কেউ দেখি মেসেঞ্জারে কি বলতেছে? র্যাপিড ইলাস্টিসিটি, র্যাপিড ইলাস্টিসিটি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আর চমৎকার, সবাই দিকে মানে সঠিক আনসার গুলো করছেন, ভেরি গুড। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা পে অ্যাজ ইউ গো কোন মডেলকে সাপোর্ট করবে? ভেন্ডর লক ইন, কন্ট্রোলের অভাবে, হাইব্রিড ক্লাউড, খরচের সাথে। খরচ খরচ সাশ্রয়ী। ভেরি এক্সেলেন্ট। অ্যাপ্লিকেশন তৈরি করব, অ্যাপ্লিকেশন চালাবো, টেস্ট করবো, এর জন্য কোন প্ল্যাটফর্ম মডেলটি উপযোগী বলেন তো? কোন সার্ভিস মডেলটা? স্যাস, SaaS। আবার একটু পড়েন। অ্যাপ্লিকেশন তৈরি করবো, টেস্ট করবো, চেক করবো এটা চলছে কিনা, এটা IaaS। PaaS। দেখি আমি মেসেঞ্জারে দেখি IaaS। এটা কি প্ল্যাটফর্মের সার্ভিস হওয়া উচিত না? যে আমাদের প্ল্যাটফর্ম তৈরি করা আছে, আমরা ওখানে গিয়ে চালায় দেখবো, ঠিক না? তাহলে পিএস হওয়া উচিত মনে হয়। আচ্ছা, কোন ক্লাউড মডেলটি একই ধরনের কাজের সাথে কয়েকটি প্রতিষ্ঠানের জন্য তৈরি হয় বলেন তো? কয়েকটি প্রতিষ্ঠান, আমি ওই যে বলছি ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8। কমিউনিটি ক্লাউড। হাইব্রিড, প্রাইভেট। প্রাইভেট, পাবলিক ক্লাউড, পাবলিক। কমিউনিটি ক্লাউড। দেখেন এই যে আমি হাইলাইট করতেছি কয়েকটি প্রতিষ্ঠান, তাহলে কি হওয়া উচিত? কমিউনিটি ক্লাউড হবে এটা। কমিউনিটি ক্লাউড, ভেরি গুড, এই তো খুবই সুন্দর। দেখা যাক পরে প্রশ্নটা, ক্লাউড ব্যবহারের স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করা হয় সেই অনুযায়ী পেমেন্ট করা হয়, এই বৈশিষ্ট্যে কি বলা হবে? যে আমি কতটুকু ইউজ করেছি এটা আমি ট্র্যাক করব, সেই অনুসারে পে করব, তাহলে এটা কোন সার্ভিস? চাহিদা অনুযায়ী সেবা। চাহিদা অনুযায়ী সেবা, কি হয়? পরিমাপযোগ্য সেবা হবে না এটা? সীমার স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করা হয়, এটা কি মেজার সার্ভিস হবে কিনা? হ্যাঁ, মেজার্ড সার্ভিস হবে স্যার। আচ্ছা দেখি, হলে হবে, না হলে নাই, সমস্যা কি? ক্লাউড কম্পিউটিং এর প্রধান অসুবিধাটা কি বলেন? ইন্টারনেট সংযোগের উপর নির্ভরতা। হ্যাঁ, এটা সবাই কি তাই বলে? ইন্টারনেট সংযোগের উপর দেখি সম্পূর্ণ। সবাই ডি 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 আর ডি জি এটাই। উচিত, তাহলে তো আমরা ভোট ডিতেই দিতে পারি, দেখা যাক ডি দিলাম। ক্লাউড বলতে কি বোঝানো হয় দেখি এবার, এ বি সি ডি এর কোনটার মধ্যে এটা? ডি। ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সার্ভার নেটওয়ার্ক। আমার তো মনে হয় এ হওয়া উচিত, দেখি আমার ইউজাররা কি বলছেন। বি, আরে আল্লাহ আমি কি ভুল বললাম তাহলে? সবাই বলছে বি, আমি তো তাহলে ভুল বললাম। আবার সবাই বি বলছে, আমি আবার এ জানলাম কেমন করে? আচ্ছা বি হয়ে যাবে, যেহেতু আমি ভুলেই থেকে যাই। জিমেইল বা মাইক্রোসফট 365 কোন সার্ভিস মডেল বলেন? ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস অর হাইব্রিড? SaaS হবে আমরা এটা। ইউজ করেন বা SaaS। মাইক্রোসফট 365, দেখি হাইব্রিড হবে নাকি? দেখি কি আনসার দেয় কত। স্যাস, একজন বলছেন স্যাস, শারমিলা বলছেন স্যাস, রোজি চৌধুরী বলছেন সি। সি কি আছে? সি কি আছে? সি স্যাস। রূপমন্ডল বলছে পাঁচ। আচ্ছা সি অনেক ভোট, দেখি সিটি দিই, সফটওয়্যার এজ এ সার্ভিস। ওকে, 12 নম্বর, আর অল্প কয়েকটা কোশ্চেন আছে, এটা আমরা টেস্ট আসলে। নিজস্ব পাবলিক ডেটা, নিজস্ব ডেটা এবং পাবলিক ডেটা, তখন এটা আমাদের কি হবে? হাইব্রিড ক্লাউড। হাইব্রিড, প্রাইভেট, Hybrid কমিউনিটি, cloud। পাবলিক, দেখি কি বলে সবাই। হাইব্রিড ক্লাউড স্যার। হাইব্রিড ক্লাউড। হাইব্রিড, প্রাইভেট, কমিউনিটি, দেখি এই বাবা সিয়াম মোহাম্মদ জয়, এই দিতে দিতে তো একদম মানে শেষ করে ফেলবেন। রায়ান এ, শান্ত যে হাইব্রিড, দেবনাথ এ, স্বর্ণা এ, ঠিক আছে। ভোট একটু কম করছে নাকি? ভোট একটু বেশি হওয়া উচিত না? ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এগিয়ে যাচ্ছি। কারণ পাবলিক আর নিজস্ব মানে প্রাইভেট আর পাবলিক একটা হাইব্রিড মডেলে। তোমার কম্পিউটার সিস্টেম ডিজাইনের আর্কিটেকচার তৈরি দায়িত্ব কার? ক্লাউড আর্কিটেক্ট। সফটওয়্যার ডেভেলপারের, ক্লাউড আর্কিটেকচারের, architect। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের, গ্রাফিক ডিজাইনের? আমার অনেক গ্রাফিক ডিজাইন হওয়া উচিত নাকি? ক্লাউড আর্কিটেক্ট।
করা উচিত বলেন। ক্লাউড আর্কিটেক্টই হবে। ক্লাউড আর্কিটেক্ট। ক্লাউড আর্কিটেক্ট। বাবা, বি 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 দিলাম বি। আর দুটো আছে, বিরক্ত করি না। আসলে আমাদের একটা ক্লাউড সেকশন আর্কিটেক্ট। হয়ে যাওয়ার পর এইরকম কুইজ থাকলে হয় কি আমাদের জিনিসগুলো রিভাইজ হয়ে যায় এবং আমরা আমাদের ছোট ছোট জিনিসগুলো আরো ক্লারিফাই করতে পারি। এনিওয়ে, পরের প্রশ্ন, ক্লাউড সেবাকে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট থেকে অ্যাক্সেস করার অনুমতি দেওয়া কোন ক্লাউডের বৈশিষ্ট্য? বলেন তো, এ বি সি ডি কিনা দেখি কি আছে। বাবা, এ দিয়ে ভাষা এ দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই, তাহলে আবার আমি বিপদে পড়ে যাবো। এই দিলাম। ব্যাপক নেটওয়ার্ক অ্যাক্সেস। ক্লাউড ব্যবহারের ফলে প্রতিষ্ঠানে আইটি কর্মীদের কোন কাজটি করতে হয় না? ইউজার সাপোর্ট, অ্যাপ্লিকেশন কোডিং, সার্ভার রক্ষণাবেক্ষণ, আপগ্রেড, বাজেট পরিকল্পনা। আমার তো মনে হয় বাজেট পরিকল্পনা স্যার কি বলেন? যাওয়া উচিত না? আরে বাবা, যারা সি পড়তে এবার তো সি দিতে হবে। লিখেছি আমরা কি জমা দিই নাকি, দেখা যাক কি হয়। ওয়াও, ফ্যান্টাস্টিক, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন, সবাইকেই ধন্যবাদ। তাহলে এটা ধরে নেওয়া যায় যে আজকের সেশনটি আসলে 100-এ 100ই ছিল। আপনাদের বেসিক নলেজটি অলরেডি ডেভেলপ হয়ে গেছে। এনিওয়ে, এটি ছিল আমাদের আজকের পর্যন্ত প্রেজেন্টেশন। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা আসলে চেষ্টা করবো অ্যান্সার দিতে। কেউ কি কোনো প্রশ্ন করবেন? জি, আপনাদের যদি ক্লাউড কম্পিউটিং নিয়ে কোনো কনফিউশন বা কোনো কিছু জানার থাকে ভাইয়াকে জিজ্ঞেস করতে পারেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট জিল করব ভাই আছেন কাইন্ডলি নাকি? একটু। জি ভাইয়া, জি ভাইয়া, কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন গুলো থাকলে আপনার হ্যালো, হ্যান্ড রেজ করুন। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন পার্টিসিপেন্টরা? কাইন্ডলি একটু চ্যাটে লিখবেন। হ্যালো। জি ভাইয়া, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন না? হ্যালো। না, পাস বলতে শুধু ওএস এর ব্যবহারের অনুমতি যে ঠিক তা না, এটা একটা প্ল্যাটফর্ম। আপনি ওই প্ল্যাটফর্মকে ইউজ করবেন। এটা কোন ধরনের প্ল্যাটফর্ম? এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হতে পারে, একটা ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হতে পারে, একটা এক্সিকিউশন রান করার প্ল্যাটফর্ম হতে পারে। যে প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনি যে ধরনের সার্ভিস দেবেন। ওকে, এই জন্য প্ল্যাটফর্ম, আমি আবার বলছি, এটাকে সহজ করে বলি। আবার বলছি, প্ল্যাটফর্মটা হচ্ছে আপনি যদি জামা বানাতে চান তাহলে টেলার্স এর কাছে যাবেন, আপনি যদি গহনা বানাতে চান তাহলে আপনি স্বর্ণকারের কাছে যাবেন, আর আপনি যদি খাতাপত্র কিনতে চান তাহলে গ্রোসারির দোকানে যাবেন। তাহলে এই তিনটা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম। ঠিক একইভাবে আপনি যদি একটা ওয়েব সার্ভিস রান করতে চান তাহলে আপনি ওয়েব সার্ভার রান করবেন। আপনি যদি সফটওয়্যার টেস্টিং করতে চান তাহলে একটা সফটওয়্যার টেস্টিং মডেল সার্ভিসের কাছে যাবেন। আপনি ইএক্সি ফাইল রান করতে চান, এক্সিকিউশন হচ্ছে কিনা সেটা চেক করতে চান, তার জন্য প্ল্যাটফর্ম মানে তৈরি করা আছে, আপনি ওখানে গিয়ে শুধু টেস্ট করবেন। বিষয়টি এরকম অনেকটাই। ওকে, পাস হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। তো ক্লাউড কম্পিউটিং আমি আবার বলছি, একটা ক্লাস যদি আমি আপনাদেরকে বলি, এনআইসি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং এর একটা সংজ্ঞা আছে, এটা ওয়ার্ল্ড এর সংজ্ঞা। ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার মাধ্যমে এটাকে আউটসোর্স করা। ওকে, এটাকে আউটসোর্স করা, অর্থাৎ কেউ কোনো একটা সার্ভিস দিতে চাচ্ছে, এটা ইন্টারনেটের মাধ্যমে সেই সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ইউজারকে সেবা প্রদান করা। দিস ইজ কল্ড ক্লাউড। ক্লাউডের আইটেম অনেক কিছু হতে পারে। ওকে, আমার মনে হয় আর কোনো কোশ্চেন নেই। ডিল ভাই, জি ভাইয়া, ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কি ক্লোজ করতে পারি? জি ভাইয়া, জি ভাইয়া, আমি ওদের কোয়েরিজ গুলো দেখতেছি, আপনি চাইলে লিখে নিতে পারেন ভাইয়া। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো,
হ্যালো ভাইয়া। নিউটন ভাই আছেন নাকি? হ্যালো ভাইয়া। আম, দুঃখিত সবাইকে, ভাইয়া মনে হয় আমাদের কথাগুলো শুনতে পাচ্ছে না। আমি একটু ভাইয়াকে অন কলে রিচ করার ট্রাই করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আই থিঙ্ক মোটামুটি সবার বেসিক ক্লিয়ার হয়ে গিয়েছে, অ্যান্ড আমি ট্রাই করছি তাদেরকে, যদি তাদের কোনো কোয়েশ্চেন থাকে তাদেরকে ক্লিয়ার করে দেওয়ার। কাইন্ডলি আপনারা আপনাদের মাইক্রোফোনটা ওপেন করে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব যতটুকু পসিবল আপনাদেরকে আনসারগুলো দেওয়ার। ভাই আমার একটা কথা ছিল। জি, কাইন্ডলি একটু একজন 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 করে করুন। ওই ওয়েবসাইটে যে বইগুলো দেওয়া আছে ওগুলো বেস্ট কুইজটা হবে না এখানে এখানে যে ক্লাসগুলো হচ্ছে এটার উপর? আচ্ছা, আপনি মাইক্রোফোনটা একটু মিউট করুন, ইকো হচ্ছে। ওকে, সো আমাদের যে কোয়েশ্চেনগুলো এবং আনসারগুলো হবে সেগুলো বই থেকেই হবে। এডিশনালি আমাদের হচ্ছে যে প্রেজেন্টেশন ফাইল অ্যান্ড যে মক টেস্টগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে সেখান থেকে 10 to 15% কোয়েশ্চেন আসবে, এবং সেই ইস্যুটা সলভ করার জন্য আমরা আপনাদেরকে প্রেজেন্টেশন ফাইল অ্যান্ড মক টেস্টগুলো অলরেডি দিয়ে দিচ্ছি একটা একটা করে, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর বাকি 85% to 80% বাকি যেগুলো আছে সবকিছু আমাদের বই থেকেই আসবে। ইসমাইল হোসেন, আপনি কি ক্লিয়ার হতে পেরেছেন? জি ভাইয়া। ওকে। আচ্ছা, একজন বলেছেন আমাদের ভাই আপনার মাইক্রোফোনটা একটু অফ করবেন কাইন্ডলি। ওকে, থ্যাংক ইউ। সো একজন লিখেছেন, স্যার বাংলাদেশ কি কোনো ক্লাউড কম্পিউটিং কোম্পানি আছে? আচ্ছা, থাকতে পারে ইনিশিয়াল স্টেজে, আমার এতটা জানা নেই, কিন্তু আমি যদি আপনাকে সিম্পল কিছু এক্সাম্পল দিই, সেক্ষেত্রে আমরা ধরেন পুরো নেটওয়ার্ক সিস্টেমটাই এখন ক্লাউডে মুভ করতেছে। আমরা যা কিছু ইউজ করি সব কিছুই এখন ক্লাউড বেসড। এর মধ্যে আপনাদের ওয়েল নোন কিছু এক্সাম্পল যদি আমি দেই, তাহলে ধরতে পারেন গুগল ড্রাইভ, মাইক্রোসফট ড্রাইভ, গুগল ফটোস, তারপর হচ্ছে গুগল শিট। এইগুলো হচ্ছে একদম সিম্পল সহজ, সবার সামনে যে উদাহরণগুলো থাকে ওইগুলোর মধ্যে কয়েকটা। অ্যান্ড বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি, কিছু কিছু কোম্পানি অলরেডি ক্লাউড প্রজেক্টে মুভ করেছে, কিন্তু আমার কাছে আসলে ক্লিয়ার ডেটাটা নেই, যার কারণে আমি আপনাদেরকে এখন বলতে পারছি না যে ইনিশিয়াল স্টেজে কারা এখন ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করছে। সানজিদা, কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করবেন। ভাইয়া আমাদের যে 2 দিন ক্লাস হলো, 3 দিন যে ক্লাস গেল, এই ক্লাসগুলো তো এখনো পোর্টালে দেওয়া হয়নি। দিলে আর কি মক টেস্টটা দেওয়া যেত, কারণ আমি একটা ক্লাস মিস করেছি। খুবই দুঃখিত আপু, মানে এটা নিয়ে আমি আসলেই দুঃখ প্রকাশ করছি। আর আমাদের টিমটা আসলে একটু ছোট এখন ইনিশিয়াল স্টেজে। তো আমরা লাস্ট সিজনে আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পরের দিনই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং এবারও সেটাই হবে। আপনাদের ক্লাস রেকর্ডিং নিয়ে কোনো ইস্যু হবে না। তবে আমি আপনাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, আমাদেরকে জাস্ট 1-2 দিন একটু এক্সট্রা টাইম দিবেন। আমরা ধরেন এখনের ক্লাসগুলো যদি, যেমন আজকে যে ক্লাসটা গেল ক্লাউড কম্পিউটিং, সেটার ডেলিভারি যদি আমরা চিন্তা করছি যে পরশুদিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে পারি, তাহলে নেক্সট যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো শেষ হওয়ার পরবর্তীতে আমরা দিয়ে দিব। অ্যান্ড অলরেডি আপনাদের ড্যাশবোর্ডে আপনারা মক টেস্টগুলো দেন, ওইগুলোতে তো কোনো লিমিটেশন নেই, আপনারা প্রতিবার যখনই ঢুকবেন ততবারই নতুন নতুন কোয়েশ্চেনের সেট আসবে। সো মক টেস্টগুলো দিন, অ্যান্ড আজকের ক্লাসের মক টেস্টগুলো কালকে ইনাভেল হয়ে যাবে।
এন্ড ক্লাসের রেকর্ডিংটা অলরেডি একটা চলে গিয়েছে, প্রোগ্রামিং এন্ড ডেটাবেজেরটা আপনারা দেখতে পাবেন এন্ড ওরিয়েন্টেশনেরটা দেখতে পাবেন, কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক আর হচ্ছে আজকের যে ক্লাসটা ক্লাউড কম্পিউটিং, সেটার জন্য আমি আপনাদের থেকে 1-2 দিন টাইম নিয়ে নিলাম এন্ড এর মধ্যে আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবে। ভাইয়া এমডি এই যে জি। ক্লাসগুলা এটার উপরেই তো আমাদের মক টেস্টটা হচ্ছে তাই না? মক টেস্টটা মূলত হচ্ছে বইয়ের উপরে। মূলত আপনি একটু কাইন্ডলি একটু আর&ডি করবেন বা একটু সার্চ করবেন, আসলে কোনো অলিম্পিয়াডেই এরকম ক্লাসের মডেল থাকে না। সো আমরা ক্লাসগুলো এনেছি যাতে আপনাদের সাথে একটু বেটার ইন্টারেক্টিভ হয়, আর হচ্ছে আপনাদের যাতে প্রত্যেকটা টপিকের কি পার্টগুলো বা বেসিক পার্টগুলো, অনেকেই অনেক রুরাল এরিয়া থেকে থাকে, তো তারা আসলে অনেকেই দেখবেন যে ক্লাউড কম্পিউটিং ইউজ করতেছে অনেক দিন ধরে, কিন্তু সে জানেও না যে সে ক্লাউড কম্পিউটিং ইউজ করতেছে। সো এই বিষয়গুলো তাদেরকে ক্লিয়ার রাখার জন্য বা আপনাদের যাদের ছোট ছোট কনফিউশন আছে তাদেরকে ক্লিয়ার রাখার জন্য আমরা এই ক্লাসগুলো অর্গানাইজ করছি। মূলত আমাদের যা কিছু হবে সবকিছু বই থেকেই হবে, এন্ড এই ক্লাসগুলো দিচ্ছি জাস্ট আপনাদের যাতে ধারণা হয় যে ইন্ডাস্ট্রিতে আসলে এই প্রোগ্রামগুলো কিভাবে কাজ করে। সো আপনারা কাইন্ডলি একটু বইটাতে ফোকাস থাকবেন, এন্ড পাশাপাশি যদি এক্সট্রা কিছু গেইন করতে চান, যেমন কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এ আসলে শেখার কোনো শেষ নাই। তো যে ক্লাউড ইঞ্জিনিয়ার, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেই ওয়েব ডেভেলপার, আবার সেই হয়তোবা একটা টাইমে গিয়ে চিন্তা করে আমি এখন অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি শিখবো। সো ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে শেখার কোনো শেষ নেই। সো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে প্রত্যেকটা সেগমেন্টের জন্য কিছু ধারণা দিতে, যাতে আপনারা ওই টপিকগুলো নিয়ে ক্লিয়ার থাকেন এবং আপনাদের এইচএসসি শেষ হওয়ার পরে ইউনিভার্সিটিতে গিয়ে আপনারা কি করবেন সেই দিকে যাতে আপনাদের একটু হেল্প হয়। অ্যান্ড রেকর্ডিংটা আমরা চেষ্টা করছি দিয়ে দেওয়ার, কাইন্ডলি আপনারা গ্রুপগুলো এবং ড্যাশবোর্ডে ফলো রাখবেন, সো ওইখানেই রেকর্ডিংগুলো চলে আসবে। ভাইয়া আমরা কি ক্লাউড কম্পিউটিং এ কেরিয়ার করতে পারবো? হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং এ তো এখন হিউজ কেরিয়ার। মানে ক্লাউড কম্পিউটিং ধরেন 4th ইন্ডাস্ট্রি রেভলিউশনের মধ্যে মাত্র লঞ্চ হয়েছে। এতদিন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকা ইউরোপ যারা ছিল তারা ক্লাউড কম্পিউটিং প্র্যাকটিস করত, এখন এই জিনিসটা আমাদের এশিয়ার মধ্যেও চলে এসেছে। সো আপনি যদি এখন ধরেন, যেমন টেকনোলজিতে কোনো কিছুই ফিক্সড না, আগে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এখন এআই আসার কারণে তাদের ইফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে। তো তারা এখন সফটওয়্যার প্লাস এআই দুইটা একসাথে মার্চ করে কাজ করতেছে। সো একইভাবে ক্লাউড কম্পিউটিংটা একসময় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক বেশি পপুলার ছিল, ইউরোপ আমেরিকাতে, এন্ড সেটা যুগের পরিবর্তনে এখন আমাদের কাছেও পৌঁছে গিয়েছে নেটওয়ার্কিং এর কারণে। সো আপনি যদি চিন্তা করেন যে আপনি ক্লাউডে আপনার ফিউচার করবেন, তাহলে আপনারা তো এখন মাত্র এইচএসসি তে আছেন। সো আপনাদেরকে চুজ করতে হবে ইদার কম্পিউটার সায়েন্স, আইটি, আর কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং, এগুলো এবং ওইগুলো আপনারা যখন ব্যাচেলারটা কমপ্লিট করবেন তখন থেকে আপনাদের আসলে নেমে পড়তে হবে যে আমি এখন ক্লাউড ইঞ্জিনিয়ার হব, অ্যান্ড ক্লাউড ইঞ্জিনিয়ার হতে গেলে আমার যে রোডম্যাপ ফলো করতে হবে বা আমার যেই পথে আগাতে হবে আমি সেই পথে আগাবো। এন্ড ওইটা ক্লিয়ার করার জন্যই আমরা হচ্ছে এই ক্লাসগুলো অর্গানাইজ করি, যাতে আপনারা দেখতে পারেন যে আসলে ক্লাউড কম্পিউটিং এর সেক্টর কি কি আছে, কোন কোন দিকে আপনারা কন্ট্রিবিউশন করতে পারেন। সো ওভারঅল সবকিছু মিলে আপনি যদি ক্লাউডে যেতে চান, তো আপনার এখন থেকে আসলে একটু নিজে নিজে খোঁজা শুরু করতে হবে যে ক্লাউডের আসলে জব সেক্টরগুলো কি কি আছে। ভাইয়া আমরা যদি শুধু বইটা পড়ি আর ক্লাস অ্যাটেন্ড না করি, মানে আমি যদি বই পড়ে সবকিছু বুঝতে পারি, তাহলে কি আমার ক্লাস করার কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। আমি আপনাকে শুধু পরীক্ষা দেওয়ার জন্য ক্লাসগুলো করতে বলবো না, কারণ যিনি একটু আগে আমাদের ক্লাউডের ক্লাসটা নিয়েছেন উনি একজন প্রফেশনালি রোবোটিক্স ইঞ্জিনিয়ার। সো হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে আজকে ক্লাসটাতে একটু ইস্যু হয়েছে, যেমন আপনারা গত ক্লাসে কম্পিউটার নেটওয়ার্কের ক্লাসটা করেছিলেন, উনিও কিন্তু একজন ইন্ডাস্ট্রি স্কলার, উনি নেটওয়ার্কিং নিয়ে প্রায় 12 বছর প্লাস কাজ করছে। সো আমরা আসলে এই ক্লাসগুলো করাচ্ছি ইন্ডাস্ট্রি স্কলারদের নিয়ে, যারা বর্তমানে ওই টেকনোলজি বা ধরেন রোবোটিক্স, মেশিন লার্নিং যেই সেগমেন্টগুলো আমাদের আছে, ওই টেকনোলজি গুলো নিয়ে বর্তমানে বাংলাদেশে থেকে কাজ করছে। সো তাদের ক্লাসগুলো যদি আপনারা করেন তাহলে একটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও আপনারা জানতে পারবেন। যেমন ধরুন আপনি যদি একটা কলেজে পড়েন, সেই কলেজের আইসিটি শিক্ষক আপনাকে যে ক্লাউড কম্পিউটিংটা শেখাবে, সে কিন্তু আপনাকে আইসিটির বইয়ের সবকিছুই পড়াবে, প্রোগ্রামিংও পড়াবে, ক্লাউড কম্পিউটিংও পড়াবে, যা কিছু আছে সবকিছুই পড়াবে।
কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি স্কলাররা কিন্তু ওই ব্যাচেলার শেষ করে তাদের জীবন শেষ করে জব কর্মক্ষেত্রে গিয়ে তারা ওই স্পেশালাইজ সেক্টরটা নিয়ে অলরেডি কাজ করতেছে। সো আপনি যদি এই ক্লাসগুলোতে জয়েন দেন, আপনারা হয়তো 2 লাইন হলো এক্সট্রা কিছু জানতে পারবেন যেটা আসলে ইন্ডাস্ট্রিতে ঘটতেছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এডুকেশন সিস্টেম এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিশাল গ্যাপ আছে। এগুলো আপনারা আরেকটু যখন ম্যাচিউরড হয়ে যাবেন, ব্যাচেলার কন্টিনিউ করবেন, তখন এগুলো আপনাদের চোখে ধরা পড়বে। সো এই কারণে আমি বলবো যে আপনারা বই পড়ুন, ছবি করুন, পাশাপাশি চেষ্টা করবেন ক্লাসগুলো করতে। কারণ ক্লাসগুলো কোনো সাধারণ টিচার বা এমনিতে কোনো টিচার নিচ্ছে না, যারা নিচ্ছে সবাই ইন্ডাস্ট্রি স্কলার এবং ইন্ডাস্ট্রিতে কাজ করছে। সো এটা আর কি, চেষ্টা করবেন ক্লাসগুলো করতে।